আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের মাঝে আবার আজকে সকালবেলা কি রান্না করলাম তাই নিয়ে আসলাম, আর সাথে কিছু জীবনের গল্প বলবো। তো এই যে দেখেন, আমি সকালবেলা করল্লা ভাজি করতেছি। বলবেন যে করল্লা কই দেখা যায় না। হ্যাঁ, বাসায় বাচ্চারা বেশি করল্লা খাইতে চায় না, এই জন্য আমি এক পোয়া কিনে আনছিলাম, চারটা। আরেকদিন দুইটা ভাজছি, আর আজকে দুইটা আর কি করলাম, আলু একটু বেশি দিয়ে। তো এভাবে আর আসলে ভাজি করতেছি। আর তার সাথে দেখুন, একটা জীবনের ঘটে যাওয়া একটা কাহিনী বলবো। আমার বড় ছেলে যখন বসা শিখেছে, সম্ভবত 8-9 মাস বা 10 মাসে তো বাচ্চারা বেশ বসা শিখে। সরি, ভুল হলে মাফ করবেন, কথা অনেক সময় যে হয়ে যায়। তো পরে বসা শিখছে। তো আমি তো জীবনে অনেক ঘটনা আছে, বললাম না আসলে। যখন মানুষের দেখবেন কপাল খারাপ হয়, তখন পাশে কেউ থাকে না। আর বিশেষ করে হাজব্যান্ড যখন মানে জীবন পুরা অন্যরকম একটা, তারপরে মানে অন্যরকম হলেও সেই আমাকে খাওয়াইছে পড়াইছে। মানুষের হাজব্যান্ডের অনেক ধরনের চরিত্র থাকে, অনেকেই ভরণ পোষণ করে না, কিন্তু যাই হোক, তার যেরকম সামর্থ্য ছিল এইভাবে আমাকে খাওয়াইছে পড়াইছে। আমার বাচ্চার সিজার সব কিছু করা সেই করছে। তো বিয়ের পরে আসলে রং নাম্বারে বিয়ে করেছিলাম, সেই জন্য সে আমাকে একটু নির্যাতন করতো, মারতো বা সন্দেহ করতো। কারোর সাথে কথা বললেই সে মাইন্ড করে বসতো, অনেক সময় অনেক বাজে ব্যবহার করতো, বাজে গালাগালি করতো। তো আমি ভাবতাম যে জীবনে বিয়ে একটাই, হয়তো আমার ঘরে একটা টুসু ছিল, আমি ওইভাবে ঘুম আসতাম। একটা ফ্যান ছিল না, তালের পাখা দিয়ে বাতাস করতাম মানুষের আশেপাশে। আমি তো আমার শ্বশুরবাড়ি প্রথমে গেলাম না, কারণ হলো সে আমাকে মারতো। সবাই বলতো যে ঢাকায় গেলে তোকে মারবে, তো আমি সেই জন্য যাইতামও না। তো পরে বাপের বাড়ি থাকতে লাগলাম, আমাকে তুলে নেয় না। তো বাবার বাড়ি আমার হাজব্যান্ড মনে করেন যে চলে আসতো, 2 দিন যেত আবার চলে আসতো। তো বিয়ের পর থেকেই তো এই ধরনের কাহিনী হচ্ছে, যেহেতু তুলে নেয় না, আবার সেরকমভাবে সে কাজকর্ম করে না, আমার হাতে কোনো টাকা পয়সাও দেয় না। তো বাবার বাড়ি আমি আসলে বোঝা হয়ে গেলাম। তো আমাকে বাড়ি থেকে আসলে দেখতে পারে না। দেখুন, এখন কিন্তু আমি এই যে আমাকে আব্বুই জায়গা দিছে, সেইখানে কিন্তু বাড়ি করে আছি। আসলে ইতিহাস অনেক কিছুই, পিতামাতা কথা বলবো, পিতামাতা যতই কষ্ট দিক তারপরেও সন্তানকে ফেলে দিতে পারে না। তো যাই হোক, তো আব্বু আম্মু আমাকে, আব্বু তো আব্বু, আব্বুর কথা আসলে কি বলবো। আমার আব্বু খুবই ভালো মানুষ, আমাকে খুব আদরও করছে, আবার কষ্ট পাইছি আসলে। তো সব স্মৃতিগুলাই আসলে মনে পড়ে। এখন তো 19 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। তো আমি কিন্তু জিদ করে আসলে স্বামীর কারণে পারলাম না। আমি যদি হাজব্যান্ড আমার মন মতো একটু চলতো, আপনারা সবাই বুঝতে পারেন, জীবনে অনেক ঘটনাই হয়, তাহলে আমি আমার বাবা মার কাছে আমি কখনো হাত পাততাম না, বা তাদের সাথে আমার হয়তো কোনো দিন যোগাযোগও থাকতো না। আসলে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর উপরে তো আমাদের কোনো সিদ্ধান্ত নেই। তো আল্লাহ যা করে এটা আমরা কেউ আসলে বুঝতে পারি না, কিন্তু কি করবে আল্লাহ কখন। আমরা 3 বোন 1 ভাই। আপনারা হয়তো সমালোচনাও করতে পারেন যে জীবন কেমন বাকি। যাই হোক, আমার আমার জীবনের গল্প আমার বলতে খুব ভালো লাগে। আমি তো এইভাবে টিভিতে হয়তো বলতে যেতে পারবো না। তো পরে আব্বু আম্মুর বাড়ি থেকে আমি চলে যাব, তো মানুষের এসব কথা শুনে তারপরে ভাবলাম যে তাহলে বাসা ভাড়া নেই। তো আমরা আমাদের যে থানা পর্যায়ে সেখানে বাসা ভাড়া নিলাম। সেখানে আমাকে সে অনেক মারতো, অনেক মারতো। বাড়ি থেকে চলে আসতাম, তো আবার চলে যেতাম তার কাছেই। আসলে বাবার বাড়ি ওইরকম ব্যবহারটা তখন পাইতাম না। তখন মনে হয়তো লজ্জা লাগতো যে জীবনে তো বিয়ে একটাই। তো যাই হোক, ভালোই হয়েছে, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এইভাবেই তার কাছে চলে যেতাম। তো হঠাৎ করে আমার বড় ছেলেটা হয়তো এভাবে পেটে। তো তারপরে আর বাপের বাড়ি তো আসতে পারলাম না। তো পরে আমাদের গ্রামে একটা বাড়িতে লোক থাকতো না, সে ভাইটা খুব ভালো ছিল। সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তার বউ ভালো ছিল, মিথ্যা কথা বলবো না, তাদের কাছে কৃতজ্ঞ। তাদের বাড়িতে থাকলাম। তো আমার বড় ছেলেটা হলো সিজার করে সমস্ত কিছুই করলো। আমার চাচাতো ভাই যখন নিয়ে যায়, 2 দিন ব্যথা, আমার মানে নর্মাল ডেলিভারি হলো না।
পরে চাচাতো ভাই অ্যাম্বুলেন্সে আছে, আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসলো, রাত 12টায় রওনা দিল। তারপরে সকালবেলা আমাকে হাসপাতালে নিয়ে গেল, থানা পর্যায়ে যে উপজেলা হাসপাতাল, ওখানে আর কোনো কিছু হলো না। পরে টাঙ্গাইল নিয়ে গেল আমাকে অপারেশন করার জন্য। তো গাড়ি থেকে আমার হাজব্যান্ড মানে আমার আম্মুর নামই শুনতে পারে না, তো সে আর কীভাবে আসবে। যাই হোক, এখন বলে যে তোর ব্যথা উঠছিল, তাহলে তো তোর মায়ের দেখতে আসলো না। হ্যাঁ, আম্মু আসে নাই দেখতে, আমাকে আসে নাই। একই মনে করেন 2-3টা বাড়ি পরে আমার আম্মুদের বাড়ি, আর আমি এইভাবে থাকতাম। তা আসে নাই। যাই হোক, মেয়ের জামাই হয়তো খারাপ ব্যবহার করে, তার জন্য আসে নাই, কোনো দুঃখ নাই। তো পরে এইভাবে আসলে এখানে থাকতে লাগলাম। ওই যে কেউ নেওয়ার ছিল না, আমি আমার ছেলেটাকে বসছে মানে বসে আছে, আমি ভাত রান্না করতেছি লাকড়ির চুলায়। ঠিক তখন আমি মানে যে রান্নাঘরটা একটু দূরে, তো পরে শেষে আমি কি জানি আনতে ঘরে যাব, ঘরে গেছি দৌড় দিয়ে ছেলেকে বসে রাখে, হঠাৎ করে আমার ছেলে ওই ভাতে যে বলক আসছে ওইখানে ফট করে হাত দিয়ে দিছে। এই মুহূর্তে মনে করেন ওর বাবা আবার ঢাকা থেকে চলে আসছে। তো কি করব, দেখতে পারছে যে আমি একা। তখন আমার ছেলেটার হাত 4টা আঙ্গুলি মনে করেন যে পুড়ে গেল। ভাগ্য ভালো যে মানে যে হয়ে যায় নাই, ভাতের খুঁড়া ছিল, তো ভাতের মার জানেন যে কত গরম, আর কচি হাত। তখন সাথে সাথে মানে অনেক ডাক্তার দেখাইলাম, তো আমার ছেলের হাতটা পুড়ে গেল। আমি দৌড়ে এসে ধরলাম, খুব খারাপ লাগলো। দেখেন আসলে মানুষের জীবনে কত রকম গল্প থাকে। যদি মানুষের এমন জীবন কেন, মানে বিয়ে যদি হয়ে সুখী হয় তাহলে দেখবেন তার কাছে কত মানুষ থাকে, আর যদি না হয় তখন মানুষ কেউ আপন থাকে না। সবচেয়ে পৃথিবীতে জানেন মানে নিজের যদি টাকা পয়সা থাকে তাহলে নিজেরই দাম, অন্য কারোর কোনো দাম নেই। কে নিজের ছেলে বলেন, সন্তান মানে মা বাবা ভাই বোন কেউ কারো না। নিজের টাকা নিজের সব কিছু দাম। আসলে এই জন্য এখন এই যে মেয়েদের কি বলবো, তো এই জন্যই সবাই আসলে ইনকাম করতে চায়। তো ওর বাবা আসলো, পরে শেষে ডাক্তার দেখে ওষুধ এনে দিল, আমার সাথে রাগারাগি করলো, আর বুঝতেও পারলো যে আমি একা। তো তারপরে দেখেন এত কিছুর পরেও আমার হাজব্যান্ড আমাকে আমার বাবার বাড়ির মুখাপেক্ষী সে করছে। এটা সে আমাকে অনেক বড় দুঃখ দিছে। কেন, সে কি পারতো না আমাকে নিয়ে একা থাকতে? আমি বাবার বাড়ির কারো কাছে হাত পাততাম না, যাইতাম না, আমাকে সবসময় সে নিচু করে রাখছে। এই যে বাবা আব্বু যে জায়গা দিছে, এটা আমি কখনো সন্তুষ্ট না। আসলে মহিলা মানুষ কি করবে বলেন, যদি হাজব্যান্ড যেখানে রাখবে সেখানেই থাকতে হবে, মেয়েদের কোনো হাত থাকে না। ওই যে বললাম, যদি ইনকাম থাকতো, যদি টাকা পয়সা থাকতো, তাহলে ঠিকই সেই কথা শুনতো, আর নাহলে কথা কিভাবে শুনবে। আমার এই জন্যই কষ্ট লাগে, এই আব্বুর এখানে বাড়ি করে আমি শান্তি নাই, আমার খুব খারাপ লাগে। আমি অনেক রাগারাগি করি, এখন তো আর ভয় পাই না, এখন প্রতিবাদ করি। আগে তো শুধু মার খেয়েছি, কত কষ্ট করেছি, আপনাদের মাঝে তো আমি বলি। তো যাই হোক, অনেক কষ্টের পরে যে বাড়িটা করছি, এখন সব কিছুই আছে। আমার ছেলেও মাশাল্লাহ বড় হয়েছে, সবাই দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে আমাকে না খাওয়া, ওরা যে যাকে বিয়ে করে আনবে সে মেয়েটা যেন ওদের যত্ন করে, আর ও জানে ওই মেয়েটার যত্ন করে, কখনো জানি গালিগালাজ মার ধরে এগুলো না করে। আমি আমার ছেলেদের সবসময় বলি, কারণ একটা মেয়ে বিয়ে করে আসেই স্বামীর কাছে সুখ শান্তি পাওয়ার জন্য। আল্লাহ যে মেয়ের আল্লাহ জানে ভালো একটা মেয়ে আমার ছেলের, আমার 3টা ছেলে, ওদের কপালে জানি আল্লাহ রাখে, আল্লাহ জানে ওদের ভালো করে। তো আপু ভাইয়ারা যারাই এটা শুনবেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। জীবন অনেক কাহিনী, আর মেয়েদের অনেক ধৈর্য। নিজের যদি না থাকে, স্বামীর যদি কিছু না থাকে, কারো কাছে কোনো দাম থাকে না। এটাই হলো চরম বাস্তবতা। দেখেছি, অনেক দেখেছি। আরও কিছু গল্প এভাবে ধাপে ধাপে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভালো লাগে, আমার জীবনের গল্প আমি বলবো, অসুবিধা কি, মানুষ যাই বলুক, জীবনের কষ্ট আছে, এগুলি বলে যাব আর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই যে আজকে সকালে বৃষ্টি হয়েছে, এই ঘুঘু আসছে উঠানে, তাই ঘুঘুটা এই যে ক্যামেরায় ধরলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার
আসলে মুরগি টুরগি কোনো কিছু পালি না, পারলেই করে কি আমার মুরগি মানুষ ধরে নিয়ে জায়গা চতুর্পাশে ওয়াল, ওই সামনে দিয়ে একটু ই, তারপর আমি তো ওইভাবে মানুষের সাথে ওই বলতে পারি না, সেই জন্য আর কি। তো ওই যে বাড়িতে ভাত টাত অনেক সময় পরে যে পাখি খায়, অন্যজনের মুরগি এসে খায়, ওই যে ঘুঘু আছে, হ্যাঁ, এইভাবে আর কি। তো অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন, নিজের বোনের মতো ভাববেন, আর যারা বয়স্ক আছেন তারা নিজের সন্তানের মতো মনে করবেন। একটা পরিবার সবাই, আমরা সবাই সবার পাশে থেকে সাপোর্ট করে যাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।